আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই অধ্যায়টা অ্যাডমিশনের সময় অনেক বেশি বিপদে ফেলে দেয়, রাইট? আজকে আমি এই অধ্যায়ের সেশন শুরু করতেছি। এই অধ্যায়ের পর্যায়ক্রম ভিডিও যদি তুমি কভার করতে পারো, ইনশাআল্লাহ ব্যাংক সরণি তোমার কাছে আমি সব থেকে পছন্দ যাবে। ব্যাংক সরণি আজকে এই ক্লাসে আমি পড়বো সকল এন্ট্রিগুলা। ব্যাংক সরণির শুরুতে একটা রিকোয়েস্ট করে যাই, যদি তুমি আমার এই ক্লাসগুলা করতে চাও, তোমাকে প্রথম থেকে ক্লাসগুলো সিরিয়ালি দেখতে হবে, তাহলে তুমি একবার হুট করে যে ম্যাথ কিন্তু বুঝবে না। তো এই ব্যাংক সরণি শুরু করো, একদম শেষ করো, তুমি একটা বেটার আউটপুট পাবে। অ্যাডমিশন জার্নিতে তোমার ব্যাংক সরণি একদম পানি করে দিব। তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দাও না কেন, তুমি আমার এই ক্লাসের বাইরে আর কিচ্ছু আসবে না ইনশাআল্লাহ। তোমাকে একদম জিরো থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত যা যা লাগে, যেই টাইপের প্রশ্ন আসে, যেই টাইপের থিওরি আছে, সবকিছু কভার করে দিব এই ক্লাসে আমি। তো একদম পড়ার টেবিলে বসে যাও। দেখো, এই জায়গা থেকে যে কোশ্চেন গুলো প্রথম আসে এনটি গুলো, তাহলে এনটি গুলো থেকে কি ধরনের কোশ্চেন আসে আগে তোমাকে জানতে হবে, যে এনটি থেকে আবার কেমন প্রশ্ন আসে। এনটি গুলো থেকে যে টাইপের প্রশ্ন হয়, ব্যাংক শুনানিতে ব্যাংকে উপস্থিত না হওয়া চেক কি হবে। এই যে একটা এনটি, যে ব্যাংকে উপস্থিত না হওয়া চেক, এটা কোথায় ইফেক্ট ফেলবে। তো এই এনটিটার কাজ কি, কোথায় ইফেক্ট ফেলবে সেটা তোমাকে দেখাতে হবে। যে কোথার সাথে যোগ হবে না বিয়োগ হবে, এগুলো মুখস্থ করে হওয়া হবে না, তোমাকে ভেঙে চুরে পড়তে হবে। দ্বিতীয়ত, ব্যাংক বিল করবে মাঝপথে জমানো, এটা আবার কিসের সাথে যোগ হবে, কি কাজ হবে। এর নামই হচ্ছে ব্যাংক শুনে এন্ট্রি গুলা, কি কার কার সাথে কি যোগ হবে বিয়োগ হবে। ওকে, আসো, পুরো এন্ট্রি কভার করতে পারলে তুমি বেসিক পারবা, তুমি এমসিকিউ পারবা, তুমি হচ্ছে ম্যাথ পারবা, তুমি যে কোনো টাইপের কোশ্চেন পারবা। এই কয়টা এন্ট্রি তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট, তাই এন্ট্রি গুলো একটু ভালো করে দেখার ট্রাই করো। এই এন্ট্রি গুলা তুমি খুবই গুরুত্বপূর্ণ দেখার ট্রাই করো। প্রত্যেকটা এন্ট্রিকে তোমাকে অ্যানালিসিস করে পড়তে পারলে তুমি ইনশাল্লাহ সবকিছু কভার হয়ে যাবে। প্রথমে আসো, ট্রানজিটে জমা, পথিমধ্যে জমা, মধ্যবর্তী জমা, বহন পথে জমা, পরিবহনাধীন জমা, আদায়ের জন্য জমা যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তার মানে এক কথায় আদায়ের জন্য ব্যাংকে জমা হয়েছে, আদায় হয়নি। আচ্ছা, সবকিছুর মূলে একটা জিনিস মনে রাখবা, ব্যাংক শুনে দুইটা পক্ষ থাকে। একটা হচ্ছে তুমি, তুমি হচ্ছে নগদান বই, ঠিক আছে, তুমি কে নগদান বই, ঠিক আছে। আর একটা হচ্ছে ব্যাংক পক্ষ, ব্যাংকে। আর একটা হচ্ছে ব্যাংক, ব্যাংক হচ্ছে কি ব্যাংক, মানে ব্যাংক একজন কি হচ্ছে একটা প্রতিষ্ঠান আর কি। সো তুমি একটা ব্যক্তি, তোমার নাম হচ্ছে আমানতকারী, তোমার বইয়ের নাম ব্যাংক বই, নগদান বই। আর ব্যাংকের বইয়ের নাম পাস বই বা ব্যাংক বই। তোমার সাথে ব্যাংকের সম্পর্ক উল্টা। তুমি যদি বলো হাই, ব্যাংক কি বলবে বাই। তুমি যদি বলো টাটা, বাই বাই, ও বলবে হাই। তুমি যদি বলো ডানে চলো, ও বলবে বামে চলো। ওকে ফাইন। তুমি যদি কোনো কিছুকে ডেবিট করো, ও করবে ক্রেডিট। আসো কথায় আসো, তুমি যদি কোনো কিছুকে ক্রেডিট করো, ও করবে ডেবিট। তার মানে সম্পর্ক হচ্ছে উল্টা। ওকে ফাইন। তার মানে ভাইয়া দেখো, তুমি যদি ডেবিট করো, ও করবে ক্রেডিট, তুমি যদি ক্রেডিট করো, ও করবে ডেবিট। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি কখন, তুমি নগদান বই, তুমি কি সাধারণত বৃদ্ধি ফেলে ডেবিট, রাইট রাইট। আসো, একটু নোট করতে হবে, তুমি তো নগদান বই, রাইট, আর হচ্ছে ব্যাংক বই। তাহলে তুমি কখন নগদান বই, নগদান হিসাব বৃদ্ধি পেলে ডেবিট না ডেবিট। তাহলে বলো তো, তুমি যদি বৃদ্ধি পেলে ডেবিট করো, ও কি করবে বৃদ্ধি পেলে ক্রেডিট করবে, উল্টা সম্পর্ক, রাইট। তুমি যদি হ্রাস পেলে করো ক্রেডিট, ও কি করবে ব্যাংক কি করবে হ্রাস পেলে করবে ডেবিট, উল্টা। তাহলে উল্টা সম্পর্ক বুঝলাম। বৃদ্ধি যে কথা প্লাস সে কথা, হ্রাস যে কথা মাইনাস সে কথা। বৃদ্ধি যে কথা প্লাস সে কথা, হ্রাস যে কথা মাইনাস সে কথা। তার মানে নগদান বইয়ের বৃদ্ধি মানে ডেবিট, বৃদ্ধি মানে প্লাস। ওকে, নগদান বইয়ের প্লাস হয় কখন, বা যোগ হয়। এখানে এই প্লাসকে আবার বাংলায় লেখা যায় যোগ। ওকে, এখানে আবার লেখা যায় বিয়োগ। তার মানে নগদান বইয়ে ডেবিট মানে বৃদ্ধি, বৃদ্ধি মানে যোগ, যোগ মানে কি যোগ আর যোগ আর যোগ। আর নগদান বইয়ে ক্রেডিট মানে হ্রাস, হ্রাস মানে মাইনাস, মাইনাস মানে বিয়োগ। ব্যাংকের ক্রেডিট মানে কি উল্টা, যে নগদানের ক্রেডিট মানে হয় বিয়োগ, ব্যাংকের ক্রেডিট মানে যোগ, যোগ মানে বৃদ্ধি, একই কথা। নগদ ব্যাংকের হ্রাস মানে কি উল্টা, তার মানে ব্যাংক নগদানের হ্রাস মানে হচ্ছে ক্রেডিট যদি হয়, তাহলে ব্যাংকের হ্রাস মানে হচ্ছে ডেবিট, ডেবিট মানে হ্রাস, হ্রাস মানে কি কমে যায়, একই কথা। তাহলে ভাইয়া হ্রাসের আরেক নাম কি কমে যাওয়া। ওকে, কমে যাওয়া। আর প্লাসের আরেক নাম কি বলাই যায়, প্লাসের এক নাম বেড়ে যায়, এটা সবাই জানে। প্লাস মানে বৃদ্ধি বা বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। ওকে ফাইন। আসো, এখন আসো, তাহলে এই টপিকসটা কনসেপ্ট ক্লিয়ার। দ্বিতীয় বিষয় হচ্ছে চেক জমা। ওকে ফাইন, তাহলে একটা হচ্ছে চেক জমা, এটা চেক ইস্যু। তাহলে চেক জমা দেওয়ার ক্ষমতা দুইজন ব্যক্তির। চেক জমা মানে অ্যাকাউন্টে টাকা জমা। একজন হচ্ছে তুমি, তুমি মানে নগদান বই। আরেকজন তোমার শুভাকাঙ্ক্ষী, সেটা হচ্ছে দেনাদার। দেনাদার। তাহলে দেনাদার, তুমি যার কাছে টাকা পাবা, সে চেকটা জমা দিতে পারে তোমার অ্যাকাউন্টে যায়। তাহলে চেক জমা দেয় দুইজন ব্যক্তি, একজন নগদান তুমি, আর হচ্ছে দেনাদার। এবং যদি কোনো নাম না বলে, তখন তুমি প্রাধান্য পাবা, রাইট রাইট। তার মানে যখন কারো নাম না বলবে, তখন কে প্রাধান্য পাবে, তুমি প্রাধান্য পাবা। তার মানে চেক জমা দেওয়ার ক্ষেত্রে দুইজন ব্যক্তি দেয়, একজন তুমি, একজন দেনাদার।
যখন কারোর নাম না বলবে তখন তুমি প্রাধান্য পাবা, মানে তুমি দিছো, বুঝতে পারছো? এখন আসো, চেক ইস্যু করার ক্ষেত্রে ক্ষমতা কার, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা না পারলে তুমি অনেকগুলো কোশ্চেন পারবা না, থিওরি একদম তুমি একদম শেষ হয়ে যাবে একদম না পারলে। চেক ইস্যু মানে চেকের সাইন থাক করে দিলে ওই চেকটা পরিশোধ। ইস্যু করাই কেন? কাউকে টাকা দেওয়ার জন্য, পরিশোধের জন্য। আচ্ছা, তোমার চেক কারোর বাপের ক্ষমতা আছে তোমার সাইন ছাড়া পরিশোধ হবে না, তার মানে চেক ইস্যু ক্ষমতা কার? তোমার, তুমি মানে নগদান বই। তাহলে আমরা প্রশ্নটা লিখে নিতে পারি চেক ইস্যু বা চেক পরিশোধ। ওকে, এর জন্য চেকটা ইস্যু করে কে? পরিশোধের জন্য তো ইস্যু করা হয়। তাহলে চেকটা ইস্যু করে কে? একমাত্র ক্ষমতা নগদান বইয়ের, মানে তোমার। আর চেকটা জমা দেওয়ার ক্ষমতা তুমিও দিতে পারো, আবার তোমার একজন যে শুভাকাঙ্ক্ষী আছে দেনাদার ও দিতে পারে। যদি কারোর নাম না থাকে তাহলে হচ্ছে ভাইয়া তুমি দিছো। ওকে, আসো, ক্লিয়ার। এবার আসো, আবার নগদান বই ডেবিট, বৃদ্ধি পেলে ডেবিট, ব্যাংকে বৃদ্ধি পেলে ক্রেডিট, নগদান বইয়ের হ্রাস পেলে ক্রেডিট, ব্যাংকের হ্রাস পেলে ডেবিট, উল্টা, শেষ, সব শেখা শেষ। আসো, এবার আসো সহজ কথায়, তুমি একটু ভালো করে দেখো, খুব মন দিয়ে খেয়াল করো। আদায়ের জন্য ব্যাংকে জমা, ব্যাংক সমানে একটা কাজ, দুইটা পার্ট থাকে, একটা পার্টে কাজ হয় আর একটা পার্টে কাজ হয় না। খুব গুরুত্বপূর্ণ, যেই পার্টে কাজ হয় না ওইটা করতে হবে। দেখো তো, আদায়ের জন্য ব্যাংকে জমা, এই সব কিছুর মানে কি? এই সব কিছুর মানে হচ্ছে আদায়ের জন্য ব্যাংকে জমা হয়েছে একটা কথা, ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তাহলে এখানে একটা পক্ষ কাজ করেছে, এই পক্ষ কাজ করেনি। ব্যাংক সমন্বয় বিবরণী মানে হচ্ছে যেই পক্ষ কাজ করেনি সেটা করতে হবে, তার মানে এটা করতে হবে, এটাই ব্যাংক সংশোধন। তার মানে ব্যাংক সমন্বয় বিবরণী কাজ হচ্ছে একটা পক্ষ কাজ করবে আর একটা পক্ষ কাজ করেনি। যেই পক্ষ কাজ করেনি ওইটার কাজ করাকেই বলা হয় ব্যাংক সমন্বয় সংশোধন বা ব্যাংক সমন্বয় বিবরণী। আসো, তাহলে একটা পক্ষ কাজ করেছে মানে আদায়ের জন্য চেক জমা। আচ্ছা বলো তো, চেক জমা দেওয়ার ক্ষমতা কার? একটু আগে পড়াইছিলাম, নগদান বইয়ের। আচ্ছা, নগদান বই যদি চেক জমা দেয়, নগদান বই ডেবিট, কারণ নগদান বই যদি জমা হলে ডেবিট না ভাই? ভাই তুমি বলতে পারো ব্যাংকে তো চেক জমালে ক্রেডিট হয়। ভাই রে, চেকটা জমা দিচ্ছে নগদান বই, তো নগদান বই কি করেছে এটা আমাকে? নগদান বই চেক জমা দিয়েছে ভাই, নগদান বই অনুযায়ী জমা হলে টাকা পারে, নগদান বই মানে আমি জমা দিলে ভাই ডেবিট, স্বাভাবিক। নগদান বই জমা দিচ্ছে তার মানে নগদান বই, কারণ নগদান বই আমি জমা দিলে ডেবিট, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ডেবিট। প্রশ্ন হচ্ছে এটা তো আমি করেছি, রাইট? আমি, কিন্তু ব্যাংক তো কাজটা করেনি। এইবার আসো, ব্যাংক তাহলে কি করবে? আমি ডেবিট করলে ব্যাংক করবে ক্রেডিট, এটাই আমার সংশোধন, এটা আমার অ্যান্সার। তাহলে এটা কেন বের করলেন? এটাই আমার সংশোধন। তুমি ডিরেক্ট সংশোধন না করে এভাবে করার ট্রাই করো। এইটা তাহলে কেন শিখালেন? স্যার আগে যে কাজটা করেছে সেটা বের করতে পারলে এরপরে যে করেনি সেটা বের করবো। তার মানে আগে যে কাজটা করেছে সেটা বের করতে পারলে তারপরে যে করেনি সেটা বের করবো, হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারছো? কারণ আগে যে কাজটা করেছে, তাহলে নগদান বই জমা দিয়েছে, যদি এখানে দেনাদার কর্তৃক ব্যাংকে জমা, ব্যাপারটা আলাদা হতো, ওখানে পরে যাচ্ছি। আদায়ের জন্য ব্যাংকে জমা, নগদান বই জমা দিয়েছে, নগদান বই জমা দিলে নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা ডেবিট, আর ব্যাংক বই অনুযায়ী ব্যাংকে জমা ক্রেডিট, সবাই আমরা জানি। নগদান বই ডেবিট, নগদান বই কাজটা ডেবিট করে ফেলেছে, অলরেডি নগদান বই নিজে করেছে। এখন ব্যাংক তো করে, ব্যাংক কি করে? উল্টা ব্যাংক ক্রেডিট করবে। আচ্ছা, নগদান বইয়ের ব্যাংকের ক্রেডিট, তাহলে ব্যাংকের ক্রেডিট মানে কি? নগদান বইয়ের ক্রেডিট মানে মাইনাস, তাহলে ব্যাংকের ক্রেডিট মানে প্লাস অথবা যোগ, হয়ে গেল। বুঝতে পারছো? তার মানে প্রথমে কাজটা কে করেছে সেটা বের করতে পারলে পরেরটা বের হবে। জাহিদ ভাই পড়ানোর স্টাইলটা একটু অন্যরকম, কারণ এইভাবে পড়ালে ডেবিট মেমোরান্ডাম শেষ হবে, জাবেদা শেষ হবে। জাহিদ ভাই তোমাকে এমন ভাবে পড়াচ্ছে, ম্যাথ পারবা, দ্বৈত জের পারবা, দেন হচ্ছে তুমি একক জের পারবা, তুমি হচ্ছে ডেবিট মেমোরান্ডাম, ক্রেডিট মেমোরান্ডাম পারবা, এবং তুমি হচ্ছে জাবেদা পারবা। কারণ তোমার এই পড়ানোর মধ্য দিয়ে সবগুলো ক্লিয়ার হচ্ছে, তুমি নিজেও জানো না। এই জন্য আমার স্টাইল একটু পড়ার ট্রাই করো। আসো, চেক জমা দিয়ে এটা ক্লিয়ার। এবার আসো, বকেয়া চেক, অপরিশোধিত চেক। তাহলে এই পথিমধ্যে জমা মানে কি? একই। পথিমধ্যে জমা মানে জমা মাঝখানে রয়েছে, ব্যাংক নগদান বই জমা দিচ্ছে, ব্যাংকে পৌঁছায়নি, মাঝ বরাবর রয়েছে, একই কথা। ট্রানজিটে জমা মানে একই, মধ্যবর্তী জমা মানে মাঝখানে রয়েছে, বহন পথে জমা মানে কি? গাড়ির মধ্যে রয়েছে, এখনো যায়নি। পরিবহন চেক মানে গাড়িতে রয়েছে, এখনো চেকটা ব্যাংকে পৌঁছায়নি, মানে আদায়ের জন্য ব্যাংকে জমা, নগদান বই দিয়েছে, ব্যাংক কর্তৃক আদায় হয়নি, চেকটা ব্যাংকেই পৌঁছায়নি, একই কথা। বকেয়া চেক, অপরিশোধিত চেক, আউটস্ট্যান্ডিং চেক, এইগুলোর মানে একটা কথা। চেক ইস্যু করা হয়েছে, দেখেন চেক ইস্যু করা হয়েছে যা পরিশোধ হয়নি। স্যার এইগুলো সিনোনিম কি পরীক্ষা আসবে? জি ভাই, এটাই পরীক্ষা আসবে। পরীক্ষাতে যদি কখন এসে থাকে সিনোনিম গুলো আসবে, যে বহন পথে চেক সমাধান কি হবে, ব্যাংক সনদ কোথায় যাবে? তাহলে বহন পথে চেক মানে চেকটা আদায়ের জন্য ব্যাংকে জমা, আদায় হয়নি, এই দুটা এন্ট্রি খালি অনেকগুলো নাম আছে, আর কোনো ঝামেলা নেই। তাহলে বকেয়া চেক ইস্যু, অপরিশোধিত চেক মানে পরিশোধ করা হয়নি। একটা চেক ইস্যু করা হয়েছে যা ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি, তাহলে একটা চেক ইস্যু করা হয়েছে, ভালো করে বুঝো। চেকটা ইস্যু করা হয়েছে, আচ্ছা চেক ইস্যু করার ক্ষমতা কার? একটু তোমাকে শিখাইছিলাম, বলেছিলাম মনে আছে? কারোর বাপের ক্ষমতা নেই, তুমি বাদে। তুমি ইস্যু করা মানে চলে গেল, পরিশোধ করেছো, তুমি ইস্যু করেছো, চলে গেছে, পরিশোধ করেছো, তা তুমি টাকা দিয়ে দিছো, তুমি চেক দিয়ে দিছো, তোমার কাছে চলে গেছে। তুমি তো নগদান বই ভাই, তোর তো চলে গেলে কষ্ট লাগে, নগদান বইয়ে কি কমে গেলে, চলে যায় মানে কমে যায়, নগদান বই কমে গেলে হয় ক্রেডিট। তো নগদান বই করেছে ক্রেডিট, এটা করে ফেলেছে অলরেডি। এ দেখো ব্যাংক পরিশোধ করেনি, তাহলে এই কাজটা করতে হবে। তাহলে ব্যাংক করেনি মানে কি? ব্যাংক এটা কি করবে? নগদান বই যদি ক্রেডিট করে, ব্যাংক করে উল্টা, ব্যাংক করে ডেবিট। আর নগদ ব্যাংকের ডেবিট মানে কি?
আমরা জানি নগদানের ডেবিট মানে কি বৃদ্ধি মানে প্লাস, ব্যাংকের ডেবিট মানে মাইনাস, মাইনাস অথবা হ্রাস। তাহলে ব্যাংক কি করবে? ব্যাংক ডেবিট করবে বা ব্যাংক বিয়োগ করবে, ব্যাংক হ্রাস করবে। এটা হচ্ছে অ্যান্সার। স্যার এটা কেন অ্যান্সার? সেকেন্ড পার্টটা অ্যান্সার জাহিদ ভাই রুলস অনুযায়ী। জাহিদ ভাই রুলস অনুযায়ী সেকেন্ড পার্টটাই সংশোধন। জাহিদ ভাই এমন ভাবে পড়াচ্ছে যে তোমার ফার্স্ট পার্টটা সংশোধন না, সেকেন্ড পার্টটা। আর ফার্স্ট পার্ট পারলে সেকেন্ড পার্ট পারা যায়, আর ফার্স্ট পার্ট পারলে ডিউট মনোগ্রেড পারা যায়, ফার্স্ট পার্ট পারলে জাবেদা পারা যায়। এই জন্য জাহিদ ভাই এভাবে শেখাচ্ছে। তাহলে বুঝতে পারছো? তার ইস্যুকৃত চেক, চেক ইস্যু করা, আউটস্ট্যান্ডিং চেক মানে কি? একই কথা, যেটা চেক ইস্যু করা হয়েছে ব্যাংকে এখনো পরিশোধ করেনি, নগদান ইস্যু করলে নগদান বইতে টাকা চলে যায়, ক্রেডিট, ব্যাংক করবে ডেবিট। বকেয়া চেক মানে এই চেকটা এখনো নগদান বই ইস্যু করেছে কিন্তু ব্যাংক এখনো পরিশোধ করেনি, মানে যেই লাভ সেই কত। আউটস্ট্যান্ডিং চেক, বকেয়া চেক, অবরোধ চেক। যদি বলা আদা তোমার হচ্ছে বহন পথে জমা, তার মানে নগদান বই জমা দিয়েছে এখনো ব্যাংকে পৌঁছায়নি, তার মানে কি হলো? আদায়ের জন্য ব্যাংকে জমা, ব্যাংক কর্তৃক আদায় হয়। বুঝতে পারছো? আসো এখন মনে রাখবা সহজ কথায়, ব্যাংক যদি সকল আদায়, ব্যাংকে যত সকল আদায়, তাহলে ব্যাংক কি করেছে? সকল আদায় করেছে। ব্যাংক সকল আদায় বা ব্যাংকে টাকা বাড়লে, এগুলো নোট করতে হবে, টাকা বাড়লে সকল আদায় বা ব্যাংকে টাকা বাড়লে ক্রেডিট। ওকে ফাইন। তাহলে এবার আসো, ব্যাংকে সকল পরিশোধ, ব্যাংকে সকল পরিশোধ বা টাকা কমলে, সকল পরিশোধ বা টাকা কমলে কি হবে? ডেবিট। তাহলে ব্যাংকের থেকে টাকা কমে গেলে বা চলে গেলে ক্রেডিট। তাহলে উল্টাও তো, নগদান বইয়ে টাকা বাড়লে অথবা কি হলে? আদায় হলে। নগদান বইয়ে টাকা বাড়ে, উল্টা হবে ডেবিট। এটা তো সবাই জানি আমরা। আমি ব্যাংকেরটা কেন লিখছি তোমার মনে থাকবে না তাই। তাহলে ব্যাংকে টাকা বাড়লে বা আদায় হলে, ব্যাংকে টাকা বাড়লে বা আদায় হলে ব্যাংক করে ক্রেডিট। উল্টা কেন? নগদান বইয়ে টাকা বাড়লে করে ডেবিট, ব্যাংক টাকা বাড়লে করবে ক্রেডিট। ব্যাংকে টাকা কমে গেলে বা ব্যাংকের টাকা হ্রাস পেলে ব্যাংক কি করবে? ব্যাংক করবে হচ্ছে ডেবিট। উল্টা। বুঝতে পারছো? ওকে, আশা করি ক্লিয়ার। এবার আসো, ব্যাংক কর্তৃক প্রাপ্য নোটের অর্থ আদায়। এখানে কিছু লেখা নেই, লেখা নেই মানে এটা নগদান বই জানে না, ব্যাংক আদায় করেছে। স্যার এখানে তো নগদান বই জানে লেখা নেই, তোমাকে বুঝে নিতে হবে। তার মানে ভাইয়া প্রাপ্য নোটের অর্থ আদায়। বুঝতে পারছো? তাহলে প্রাপ্য নোটের অর্থ আদায় ব্যাংক করেছে, তাহলে ব্যাংকে আদায় করেছে, ব্যাংক আদায় করে ব্যাংকে টাকা বাড়ে, তাহলে ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক করে ক্রেডিট। এই কাজটা ব্যাংক করেছে প্রথমে। এবার সেকেন্ড স্টেপে নগদান বই কি করে? নগদান বই উল্টা করে ডেবিট। তার মানে এই কাজটা প্রথমেই ব্যাংক করেছে। বুঝতে পারছো? প্রথমে কি করেছে? ব্যাংক করেছে। তাহলে ব্যাংক কি করেছে? ব্যাংক করেছে ক্রেডিট, কারণ ব্যাংকের টাকা আদায় হয়েছে, টাকা বেড়েছে। নগদান বই কি উল্টা, উল্টা কি করবে? ডেবিট করবে। উল্টা কি ডেবিট করবে। বুঝতে পারছো? নগদান বই উল্টা, উল্টা ডেবিট করবে। ডান। এবার আসো, ব্যাংক কর্তৃক নোটের অর্থ পরিশোধ। তাহলে নগদান বই ডেবিট যে কথা, নগদান বই ডেবিট মানে প্লাস অথবা যোগ, তার মানে এই লেনদেনটা অ্যান্সার কি হবে? নগদান বই ডেবিট পাশে যাবে বা নগদান বই যোগ হবে বা নগদান বই বৃদ্ধি হবে, একই অ্যান্সার। তুমি এই বেসিকটা না জানলে ধরা খাবা, ধরা খাবা, ধরা খাবা। বুঝতে পারছো? এইভাবে মানে যেভাবে আমি বলতেছি এইভাবে শিখতে হবে। এটা কিভাবে অ্যান্সার হবে, এটার পরীক্ষা কোশ্চেন কিভাবে আসে, এটার উত্তর কিভাবে থাকে। আসো, প্রতিনোটে টাকা পরিশোধ, টাকা পরিশোধ করা হয়, ব্যাংক পরিশোধ করেছে, ব্যাংক পরিশোধ করলে ব্যাংকে টাকা কমে যায়, ব্যাংক পরিশোধ করলে ব্যাংকে টাকা কমে গেলে হয় ডেবিট। তাহলে ব্যাংক পরিশোধ করছে, ব্যাংকেতে চলে যাচ্ছে, ব্যাংকেতে কমে যাচ্ছে, তাহলে ব্যাংক করবে ডেবিট। উল্টা। এবার নগদান বই কি করবে? স্যার লেখা নেই ভাইরে, ব্যাংক করেছে নগদান বই এখন করবে, এই জন্য তো ঝামেলা হয়েছে। নগদান বই কি করবে? ডেবিট, এখানে ক্রেডিট। তাহলে এটা আমার অ্যান্সার। নগদান বই ক্রেডিট মানে কি? কমে যাওয়া। নগদান বই ক্রেডিট মানে মাইনাস হওয়া বা হ্রাস পাওয়া। তাহলে এই লেনদেনটার অ্যান্সার কি? নগদান বই ক্রেডিট করবে বা নগদান বইতে কমে যাবে বা নগদান বইতে মাইনাস হবে বা নগদান বইতে হ্রাস পাবে, এটা আমার অ্যান্সার। তাহলে এইটা কি? এটা শিখাচ্ছি ডেবিট মেমোরি, আমি ক্রেডিট মেমোরি কাজে লাগবে এবং জাবেদার কাজে লাগবে। আর এটা দিয়ে এটা শিখাচ্ছি, এটা যা হবে এটা তার উল্টা। জাহিদ ভাই এভাবেই শিখায়, বারবার বলছি কিন্তু। আসো আরো কিছু একটু দেখি, তাহলে প্রত্যেকটা এন্ট্রি কিভাবে কাজ করো আশা করি ক্লিয়ার। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। ওকে, ভালো করে শোনো। ব্যাংক সুদ মঞ্জুর করেছে। ওকে ফাইন। দেখো এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ সরকার, ব্যাংক তোমার অ্যাকাউন্টে টাকা ছিল মনে করো 1000, ওই টাকার উপরে আরো সুদ কি ব্যাংক দিয়েছে, কারণ ব্যাংকে টাকা বেড়েছে। এক কথায় ব্যাংক সুদ মঞ্জুর মানে কারো কাছ থেকে নিয়েছে তা না, তোমার অ্যাকাউন্টে যে টাকা ছিল তার উপরে আরো সুদ হয়েছে। তার মানে তোমার অ্যাকাউন্টে 5 লাখ থাকলে ওর উপর আরো 5,000 সুদ হয়েছে, ব্যাংকে টাকা বেড়েছে। এটা ব্যাংকে টাকা বাড়ে, এটা ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক করে ক্রেডিট, তো এটা ব্যাংক করবে, করেছে ক্রেডিট। নগদান বই করে উল্টা ডেবিট। স্যার নগদান বইতে লেখা নেই, তাহলে ব্যাংক করেছে তাহলে নগদান বই করবে। বুঝতে পারছো? তাহলে নগদান বই ডেবিট যে কথা, যোগ সে কথা, বৃদ্ধি সে কথা। তাহলে এটা কি হবে? নগদান বই বৃদ্ধি হবে, নগদান বই যোগ হবে, নগদান ডেবিট পাশে যাবে, মানে এটা সংশোধন কি হবে। বুঝতে পারছো? আসো, ব্যাংক চার্জ, ব্যাংক সেবা, ব্যাংক প্রিন্টিং, ব্যাংক যে কোনো খরচ কাটলে এটা ব্যাংকের থেকে কি হয়ে যাবে? ডেবিট, কারণ ব্যাংক খরচটা কেটে নিছে, কোথা থেকে? তোমার অ্যাকাউন্ট থেকে কেটে নিছে। ব্যাংকের খরচ বা ব্যাংকের পরিশোধ এটা ব্যাংকে হবে কি? ডেবিট পেশে যাবে। এটা ব্যাংক ডেবিট করলে নগদান বইতে যাবে না, নগদান বই করবে ক্রেডিট। নগদান বই ক্রেডিট মানে মাইনাস অথবা বিয়োগ, নগদান বই বিয়োগ করবে অথবা মাইনাস করে অথবা ক্রেডিট করবে। বুঝতে পারছো? এটা আমার সংশোধন। তাহলে এটা কি? এটা মেমোরেন্ডামে কাজে লাগবে। আমরা ডেবিট মেমোরেন্ডাম ক্রেডিট মেমোরেন্ডাম যখন করবো তখন দেখবো এটা। বুঝতে পারছো? এখন কাজে লাগবে। আসো,
দেখো এনএসএফ চেক মানে কি, নট সাফিসিয়েন্ট ফান্ড, মানে তোমার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই। তুমি যখন টাকা রাখছিলা ব্যাংকে জমা, আচ্ছা তখন তো তুমি ব্যাংকে টাকা জমা রাখছিলা, ব্যাংক করেছিল ক্রেডিট। এখন যখন ব্যাংকের থেকে টাকাটা ফেরত আসছে উল্টা, আর ব্যাংকে জমা রাখলে ব্যাংকে বাড়ে, উল্টা মানে ব্যাংক করবে ডেবিট। এনএসএফ চেক ব্যাংক কি করে ডেবিট, কিন্তু আমার বের তো ব্যাংক করতেছে, ব্যাংক নিজে নয়। নগদান বই কি, নগদান বই উল্টা, ডেবিটের উল্টা ক্রেডিট। নগদান বই ক্রেডিট করবে অথবা বিয়োগ করবে। দেখো তো এই জন্যটা একটু স্পেশাল। প্রথমে ব্যাংক দুইবার কাজ করে, এখানে আগে দুইবার কাজ করে, একবার ক্রেডিট করে আবার ডেবিট করে। এখন ব্যাংক ডেবিট করে, নগদান বই করবে ক্রেডিট, উল্টা। আসো, তহবিলে চেক টাকা নাই, একই কথাই যে এই এন্ট্রি গুলা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। এই যে এন্ট্রি গুলো দেখছো, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। তাহলে ফার্স্ট অফ অল তুমি কি খেয়াল রাখবা, কাজটা কে করেছে, প্রথমে কে করেছে, সে যা করেছে তার বিপরীতজন তার বিপরীতটা করবে। বুঝতে পারছো? কাজটা প্রথমে কে করেছে, সে যা করেছে তার বিপরীতজন তার বিপরীতটা করবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে, আসো। তাহলে সে যা করেছে তার বিপরীতজন তার কি বিপরীতটাই করবে। বুঝতে পারছো? সে যা করবে তার বিপরীতজন তার বিপরীতটাই করবে। বুঝতে পারছো? ওকে, আসো। এবার আসো, এই এন্ট্রি গুলো আমি ক্লিয়ার করলাম। এখন এই এন্ট্রি গুলো থেকে কেমন টাইপের প্রশ্ন থাকে, টাইপের প্রশ্নগুলা দেখো এইরকম টাইপের প্রশ্ন থাকে। এই যে টাইপগুলো দেখো একটু কষ্ট করে, এখান থেকে একটু মেহরবানি করে দেখো ভাইয়া, যে টাইপের প্রশ্ন থাকে এখানে, ঠিক আছে? এখানে থেকে প্রশ্ন থাকে যে ব্যাংক সভাপতির উপস্থিত না হওয়া চেক, তাহলে যে চেকটা উপস্থিত হয়নি, মানে এখনো কি যায়নি, উপস্থিত হয়নি, সেই চেকটা কি হবে আসলে? যে চেকটা কি হয়নি, উপস্থিত হয়নি, তো উপস্থিত না হওয়া চেক কি হবে? উপস্থিত হয়নি মানে তোমার ব্যাংকে এখনো পৌঁছায়নি। কি জানি ভাই, ব্যাংকে এখনো পৌঁছায়নি, তাহলে উপস্থিত না হওয়া চেক মানে ব্যাংকে পৌঁছায়নি, চেক ইস্যু করা হয়েছে। এর একটা বকেয়া চেক, মনে আছে? তাহলে উপস্থিত না হওয়া চেক বা বকেয়া চেক, যে চেকটা নগদান বই ইস্যু করেছে কিন্তু ব্যাংকে পৌঁছায়নি, তার মানে নগদান বই ইস্যু করলে নগদান বই করে ক্রেডিট। তোমাকে একটু আগে পড়াইছে, মনে আছে? এই দেখো, এই যে এই দেখো অপরিশোধ চেক, দেখছো? এই যে অপরিশোধ চেক, তারপর ছিল কি বকেয়া চেক, পাইছো? এই অপরিশোধ চেক, বকেয়া চেক পাইছো না? যেগুলো পড়াইছি না একটু আগে পড়াইছি। আসো, এরপরে কি আছে? এরপরে যে জিনিসটা আছে ভাইয়া, এখানে কি বলছে? এখানে বলছে যে নগদান বই ক্রেডিট, কারণ এটা যদি নগদান বই ক্রেডিট ইস্যু করে তাহলে অ্যান্সারে কি হবে? ব্যাংক করে উল্টা ডেবিট। ব্যাংকের ডেবিট মানে কি, ব্যাংক কখন ডেবিট করে? নগদান বই ডেবিট করে প্লাস হলে, ব্যাংক ডেবিট করবে মাইনাস হলে অথবা বিয়োগ হলে। তাহলে ডেবিট হলে ব্যাংকের বিয়োগ অথবা মাইনাস, তাহলে কি ব্যাংক জের থেকে বাদ দিতে হবে, অথবা ডেবিট করতে হবে অথবা মাইনাস করতে হবে। বুঝতে পারছো? ব্যাংক জের থেকে বাদ দিতে হবে বা ডেবিট করতে হবে, মাইনাস করতে, যে কোনো একটা। ব্যাংক ধরে জমা দিতে হবে নো, ব্যাংক ধরে যোগ করতে হবে, এই যে দেখেন যোগ না হবে না, কারণ নগদান ব্যাংকের ডেবিট মানে কি বিয়োগ। এই যে এইটুকু পার্থক্য এই দুটো এন্ট্রির মধ্যে। বুঝতে পারছেন? তো এরকম প্রশ্ন থাকবে, নগদান বই তো আসবেই না, তো এইরকম টাইপের প্রশ্ন থাকবে। আসো, মাঝপথে জমা মানে কি, তুমি জমা দিছিলা কিন্তু জমা হয়নি, ওই যে মনে আছে আদায়ের জন্য ব্যাংকে মাঝপথে জমা, বহন পথে জমা, পথিমধ্যে জমা, তুমি জমা দিয়েছিলা কিন্তু আদায় ব্যাংক পর্যন্ত পৌঁছেনি বা আদায় হয়নি। তো জমা দেয় কি, কারণ নাম বলে নগদান বই, নগদান বই জমা দিলে করে ডেবিট, ব্যাংক কি করে উল্টা, ব্যাংক করে ক্রেডিট। তাহলে নগদান বইয়ের ক্রেডিট মানে কি মাইনাস, তাহলে ব্যাংকের ক্রেডিট মানে কি যোগ, ব্যাংকের সাথে যোগ হবে। এখানে কি আছে, হিসাবের বই মানে নগদান বই বাদ, হিসাবের বই মানে নগদান বই, এটা ব্যাংক, এটা ব্যাংক, উদ্বৃত্ত এটা হচ্ছে যোগ, এটা হচ্ছে বিয়োগ, তাহলে এখানে কি আছে যোগ, ব্যাংকের সাথে কি যোগ হবে, তার মানে এইটাই রাইট। বুঝতে পারছো? এইভাবে বের করবা। তাহলে প্রত্যেকটা লেনদেন থেকে থিওরিটিক্যাল কোশ্চেন এরকম থাকে। এবার এখান থেকে এই লেনদেনগুলো তুমি যদি ভালো করে পারো, তাহলে তোমার এখান থেকে ডেবিট প্রোগ্রাম হবে, ম্যাথ হবে, এবং তুমি হচ্ছে যাবে দেওয়া পারবা। সো তুমি এই ক্লাসটা যারা করেছো তারাই পরবর্তী স্টেপে যাবা, যে তুমি ওই ক্লাসগুলো কভার করো, দেখো তুমি পারতো সাথে সাথে করে ফেলবা, তুমি কোনোভাবেই ভুলবা না ইনশাল্লাহ। সো বেসিকের এই কোশ্চেনগুলো সবচেয়ে বেশি থাকে। আরো কিছু কোশ্চেন আমি শিখাবো কখন, যখন তোমরা হচ্ছে কিসে ঢুকবা, একটু পরেই তোমরা যখন আর ক্লাস করবা, ক্লাস করে হচ্ছে ঢুকবা ঠিক মেমোরেন্ডামে, তখন তোমাকে আমি আরো কিছু এন্ট্রি শিখাবো। ওকে, এন্ট্রি গুলা জানলে তোমার ব্যাংক শূন্য বিবরণী একেবারে পানি হয়ে যাবে। বুঝতে পারছো? ওকে, তাহলে দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তীতে ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সাথেই থাকো। অ্যাকাউন্টিং লাভার্স এর যে কোনো বই বা কোর্স কিনতে অ্যাকাউন্টিং ওয়েবসাইট ভিজিট করো। ক্লাসগুলো কেমন লাগছে জানিয়ে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। আর অ্যাকাউন্টিং লাভার্স এর জাহিদ ভাইয়ের সকল ক্লাস পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ওকে ফাইন, আর ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।